আসসালামু আলাইকুম। ভারতে বিশাল পণ্যবাহী জাহাজ ডুবে জরুরি অবস্থা ঘোষণা কেরালায়। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের হত্যার পর সন্ত্রাসী লেবেল লাগায় ভারতীয় গণমাধ্যম। ট্রাম্পের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস, প্রত্যাখ্যান নেতানিয়াহুর। সোমবার বাইতুল আকসা কমপ্লেক্সে প্রবেশ হাজার হাজার উগ্রপন্থী ইসরায়েলিদের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ভারতের কেরালা রাজ্যে ডুবে গেছে তেল এবং কন্টেইনারবাহী বিশাল এক জাহাজ। ৬৪০টি কন্টেইনার নিয়ে জাহাজটি রোববার সকালে কোচি উপকূলে তলিয়ে যায়। ৬ শতাধিক কন্টেইনার ছাড়া জাহাজটিতে ছিল বিপুল পরিমাণ জ্বালানি তেল। জাহাজ ডুবির ফলে আরব সাগরে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক তেল। জাহাজ ডুবির পর সাগরে ভেসে গেছে শত শত কন্টেইনার। বিধ্বস্ত কিছু কন্টেইনার ভেসে এসেছে উপকূলে। কন্টেইনারে থাকা বিভিন্ন পণ্যদ্রব্য ছড়িয়ে পড়েছে সাগরে। জাহাজ ডুবির ঘটনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে কেরালা রাজ্যে। ভারতের কেরালা রাজ্য পর্যটন এবং নানা ধরনের জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত। জাহাজ ডুবির ঘটনায় এই দুই এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। জাহাজটি সাগরে তলিয়ে যাওয়ার আগে নিরাপদে উদ্ধার করা হয়েছে ২৫ জন নাবিককে। উপকূলীয় সমস্ত অধিবাসী এবং জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে জাহাজ থেকে ভেসে আসা কোনো পণ্য এবং হ্যাজার্ডাস কন্টেইনার স্পর্শ না করার জন্য, কারণ অনেক কন্টেইনারে রয়েছে কেমিক্যাল সহ বিপজ্জনক পদার্থ। তাছাড়া জাহাজের ট্যাঙ্কে ছিল ৮৫ টন ডিজেল এবং ৩৬৭ টন ফার্নেস অয়েল। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কোচি উপকূল থেকে ৩৮ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় জাহাজে পানি প্রবেশ শুরু হয়। এরপর উপকূলের দিকে আসার পথে রোববার সকালে সাগরে তলিয়ে যায় জাহাজটি। ভারতের একজন মুসলিম শিক্ষক নিহতের পর তাকে বড় মাপের একজন সন্ত্রাসী হিসেবে লেবেল লাগিয়েছে ভারতের গণমাধ্যম। সোমবার এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। এতে বলা হয়েছে, ৭ মে ভারত পাকিস্তান যুদ্ধে পুঞ্চ এলাকায় নিহত হন মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। ইকবাল সেখানকার জিয়াউল উলম নামে একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করতেন, কিন্তু নিহতের পর তার মুখে দাড়ি, ধর্মীয় পোশাক থাকায় ভারতীয় গণমাধ্যম তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। এরপর বিপর্যয় নেমে আসে নিহত ইকবালের পরিবারে। নিহত ইকবালের ভাই ফারুক আহমেদ বিবিসিকে বলেন, আমার ভাই নিহতের পর তাকে সন্ত্রাসী আখ্যায়িত করার ঘটনা ছিল কাটা ঘায়ে লবণ লাগানোর মতো ঘটনা। আমরা বংশ পরম্পরায় এখানে বাস করছি, কিন্তু ভারতীয় গণমাধ্যম আমাদেরকে সন্ত্রাসী পরিবার বানিয়ে দিল। নামকরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখাতে লাগলো আমার ভাই ছিল একজন পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাসী। আবার ঠিক জানা নেই কে তাদেরকে বলল আমার ভাই সন্ত্রাসী ছিল, আর এই বিষয়ে তাদের কাছে কি প্রমাণ আছে তাও আমার জানা নেই। কেবলমাত্র মাদ্রাসার শিক্ষক এবং তার মুখে দাড়ি থাকার কারণে সম্পূর্ণ অনুমানের উপর ভিত্তি করে তাকে সন্ত্রাসী হিসেবে প্রচার করতে লাগলো তারা। ফারুক আহমেদ বলেন, আমার ভাই ৭ মে সকালে মাদ্রাসায় চলে যায়। এরপর আমরা তার লাশ ফেরত পাই। আমরা তার দাফন শেষ করেছি এমন সময় আমাদের পরিচিত একজন আমাদেরকে নাম করা একটি চ্যানেলের একটি খবর দেখায়। সেই খবরে বলা হয়, ভারতীয় আর্মি একজন সন্ত্রাসীকে হত্যা করেছে, আর সেই সন্ত্রাসী হলো আমার ভাই ইকবাল। তারা আমার ভাই ইকবালের ছবিও প্রচার করেছে। এরপর জি নিউজ, এবিপি নিউজ 18 সহ আরো বিভিন্ন চ্যানেলে দেখানো হতে থাকে একই খবর, আর আমরা একের পর এক ফোন পেতে থাকি আমাদের পরিচিত লোকজনের কাছ থেকে। এসব চ্যানেল বলতে থাকে আমার ভাই পাকিস্তানে বাস করত, সেখানে সে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জন্য। সে বিরাট বড় সন্ত্রাসী, অথচ আমরা বংশ পরম্পরা এখানে বাস করে আসছে। এলাকার সব লোকজন আমাদেরকে চেনে জানে। আমাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ না করে, কোনো ধরনের খোঁজ খবর ও অনুসন্ধান না করে এভাবে মিথ্যা খবর প্রচার করে আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে জীবনকে বিষিয়ে তুলল এসব চ্যানেল। পরের দিন ৮ মে পুঞ্চ পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহত ইকবাল কোনো সন্ত্রাসী ছিলেন না। সে স্থানীয় মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ছিলেন। সন্ত্রাসীদের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। ভারত পাকিস্তান উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে সে নিহত হয়েছে। যারা তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফারুক আহমেদ বলেন, কিন্তু পুলিশের এই বিবৃতির আগে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গেছে গণমাধ্যমের মিথ্যা খবর। কেবলমাত্র নিউজ 18 ছাড়া অন্য যারা মিথ্যা খবর প্রচার করেছিল তারা কেউ পুলিশের এই বিবৃতি প্রকাশ করেনি এবং তারা মিথ্যা খবর প্রচারের জন্য কোনো ধরনের অনুশোচনাও করেনি।
গাজায় নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। তবে ট্রাম্প প্রশাসনের দেওয়া এই যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েল হোয়াইট হাউসের যুদ্ধবিরতি প্রস্তাব কেবল প্রত্যাখ্যানই করেনি, বরং গাজায় আরও ভয়াবহ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে এবার তারা সমস্ত দক্ষিণ গাজা থেকেও ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাবার নির্দেশ জারি করেছে। এর আগে তারা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় যাবার নির্দেশ দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে বলেন, তাদের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রয়েছে অর্ধেক জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে স্বল্পমেয়াদী একটি যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়া হবে। হামাস এতে রাজি হয়েছে এবং ইসরায়েলও রাজি হবে। কিন্তু ইসরায়েল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, হামাসের সাথে কোনো যুদ্ধবিরতি নয়। তাদের লক্ষ্য হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। গাজায় হামাস বলতে কোনো কিছুর অস্তিত্ব রাখা হবে না। সে লক্ষ্যে তারা গাজায় আরও বড় পরিসরে হামলা চালিয়ে যাবে। হামাসকে সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়ার আগ পর্যন্ত তারা এই যুদ্ধ বন্ধ করবে না। কেবল তাই নয়, ভবিষ্যতে গাজা থাকবে তাদের নিয়ন্ত্রণে, যাতে সেখানে আর কখনোই হামাস সংগঠিত হতে না পারে। ইসরায়েল আর্মি বলেছে, আগামী 2 মাসের মধ্যে গাজার 75% এলাকায় তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে ইসরায়েল গাজার 77% এলাকা নিয়ন্ত্রণ করছে। নতুন করে 75% এলাকার নিয়ন্ত্রণ নেবার মানে সেখানে কোনো ফিলিস্তিনি রাখবে না তারা। উইটকফের পক্ষ থেকে কতজন জিম্মি মুক্তি এবং কতদিনের মধ্যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রস্তাবে 10 জন জিম্মি মুক্তির বিনিময়ে 70 দিন যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তবে উইটকফ এই তথ্য সত্য নয় বলে দাবি করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় স্টিভ উইটকফ কাতারে সরাসরি বৈঠক করেছেন হামাস নেতাদের সাথে। এদিকে সোমবার হাজার হাজার উগ্র জায়নবাদী ইসরায়েলিরা মিছিল নিয়ে প্রবেশ করে জেরুজালেম কম্পাউন্ডে। জেরুজালেম কম্পাউন্ডগামী এই মিছিলের নেতৃত্ব দেন ইসরায়েলের উগ্রপন্থী নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। জেরুজালেম কম্পাউন্ডে অবস্থিত ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে এক সমাবেশে বেন গাভির বলেন, আমাদের শত্রুরা কেবলমাত্র মাথায় একটি করে গুলির প্রত্যাশা করতে পারে। জেরুজালেমগামী বিক্ষোভ থেকে সোমবার আরবদের ধ্বংস কামনা করে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। আরবরা সন্ত্রাসী, আরবদের মৃত্যু হোক, আমরা আরবদের পুড়িয়ে দেব, আরবদের গ্রাম আমরা জ্বালিয়ে দেব। এই ধরনের আরো অনেক স্লোগান দেওয়া হয় বিক্ষোভ থেকে। বিক্ষোভ মিছিল থেকে হামলা চালানো হয় ফিলিস্তিনিদের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে। ফিলিস্তিন ঘিরে 1967 সালে 6 দিনের যুদ্ধে মিশর ও সিরিয়ার বিরুদ্ধে জয়লাভ করে ইসরায়েল। সে উপলক্ষে প্রতি বছর 26 মে জেরুজালেম ডে পালন করে থাকে জায়নবাদী উগ্র ইসরায়েলিরা। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।